যদি তাড়াতাড়ি নানু ডাক শুনতে চান, আমার বউকে আমার কাছে ফিরিয়ে দেন। প্রমিস, 3 মাসের মধ্যে খুশির সংবাদ শুনিয়ে দিব, ট্রাস্ট মি। কাজল রেখার লজ্জা দ্বিগুণ হারে গাঢ় হয়, মুখটা লালচে রক্তিম হয়ে আসে। নিজেকে হাজার গুণ শক্ত কাঠিন্যে ধরে রাখতে চেয়েও কঠোর হতে পারেনি। আর দাঁড়িয়ে রইলেন না, অযথা সময় লস। যতক্ষণ থাকবেন এই বেপরোয়া ছেলেটার অসভ্যতম বাঁধরামি সহ্য করতে হবে। যেতে পারলেই বাঁচেন। তিনি ধীরুজে চরণতটি বাড়ালেন। তার আগে নফ ওনাকে কথার জালে আটকে দেয়। দেখছেন এখনো কত ভালোবাসে আমায়। রেলিংয়ে দাঁড়িয়ে রাত জেগে আমার কথা ভাবে, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে। ভালোবাসা এটাকেই বলে, বুঝলেন? যাই হোক, আমার কথাটা মাথায় রাখবেন, এতে আপনারও লাভ আমারও। আপনি আপনার নাতি পেলেন, আমি আমার বউ পেলাম। ওটা তোমার দুঃস্বপ্ন। হয়তো। খানিকটা মৌন থাকেন। বৃষ্টি পড়ে থেমে থেমে, এই আছে এই নেই। বাতাসের তোড়জোড় এখনও কমেনি। ঝিরঝিরে বৃষ্টির ছটা তখনও বহমান। জিভের নিচাংশে অধরের একাংশ পিষে নিয়ে শুকনো ওষ্ঠাপুট ভিজিয়ে নিয়ে পুনরায় বললেন, হ্যাঁ, আরেকটা কথা, এইভাবে আমাকে এতিম করে দিয়ে বউটাকে আটকে রাখা মোটেও উচিত নয়। বরঞ্চ আমার প্রতি চরম অবিচার, অবহেলা, জুলুম করা হচ্ছে। এটা রীতিমতো অন্যায়, অত্যন্ত দৃষ্টিকটুও। ওনার কথা কানে নিল না। না শোনার ভান করেই কাজল রেখা ঘরে ফিরে এলেন। মন মস্তিষ্কের কোষ অবধি গভীর ভাবনা চাদরে ডুবেছিল। বিনিদ্র রজনী কেটেছে। আসার পর তিনি আর যাননি উঠানে। ফজরের সময় বৃষ্টি থামে, তখন অজু করতে উঠানে নামেন। নাফকে দেখা গেল উঠানের মধ্যে টান টান হয়ে মরার মতন পড়ে থাকতে। বৃষ্টি মাটির কর্দমাক্তে ওনার গা স্যাঁতসেঁতে। পোশাক আশাক সম্পূর্ণ ভিজা। আদৌ হুঁশ আছে কিনা সন্দেহ। সে দ্রুত ঘরে আসে। আলমারি হাতে এক টুকরো কাগজ বের করে ফোন কেটে মেজবান তালুকদারকে কল বসালেন। ফোনের অপর প্রান্ত থেকে ঘুম ঘুম জড়ানো কণ্ঠে পুরুষালী গমগমে গলা ভেসে আসে। হ্যালো, কে? ঘুম জড়ানো গলার পুরুষালী কণ্ঠ শুনে খানিকটা কেঁপে ওঠেন কাজল রেখা। এক সময়ে কত আপন ছিল তারা। সময়ের ব্যবধানে বিচ্ছেদ হয়েছিল, যদিও বিচ্ছেদের সমাপ্তি কাজল রেখাই টেনেছিলেন। তবুও মানতে হবে এই লোকটার প্রতি একসময় তার ভালো লাগা ছিল। অবশ্য মানিক বৃদ্ধা খারাপ লোক ছিল না, চমৎকার একজন সরল সোজা লোক ছিল। কোনোদিন চোখ রাঙিয়েও কাজল রেখাকে একটা কথা পর্যন্ত শোনাননি। সেই লোকটাকে সে কোনোদিন ভুলতে পারবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হয়ে আজীবন তার অন্তরে বসবাস করবে। ফের ওপাশ থেকে গমগমে গলায় ভেসে আসে, হ্যালো হ্যালো। নিজেকে ধাতস্থ করে নিয়ে চটপটে গলায় কাজল রেখা শুধায়, আপনার স্যারকে এসে নিয়ে যান। পরিচিত নারীর সুললিত কণ্ঠধ্বনি শুনে খানিকটা বিব্রত হলেও নিজেকে সামলে নেন। শুকনো গলদেশ লালা দিয়ে ভিজিয়ে নিয়ে শুধালেন, কোথায় ও? দেখেন কোথাও আছে হয়তো পড়ে, মৃধাবাড়ি আনাচে কানাচে হবে। মেজবান তালুকদার ভীষণ চটে গেলেন। রেখা, তুমি ভুলে যাচ্ছ ওকে। তোমার কাছে ওর মূল্যায়ন না থাকলেও এই পুরো তালুকদার বাড়ির রত্ন সে। তাকে কিনা তোমার বাইরে ফেলে রাখছো। আমাকে ঘৃণা করো তা না হয় মানলাম। আমার ছেলেটার সঙ্গে এমন বিবর্চিত আচরণ কেন করছো? ওর দোষ কি? তোমার মেয়েকে পাগলের মতন ভালোবাসে, এটাই ওর দোষ? ওনার কথার জবাবে পাল্টা উত্তর দিতে গেলেন না কাজল রেখা। নীরবে নির্বিকারে কথার মধ্যেই খট করে লাইন কেটে দেন। সেই ফজরের সময় মেজবান তালুকদার রমেশকে নিয়ে এসে নাওফকে তুলে নিয়ে যায়। এরপরে পুরো এক সপ্তাহ জ্বরে ভোগেন তিনি। সেই জ্বর ভালো হয় প্রায় 2 দিন আগে। সময়টা বর্ষার মাঝামাঝি সময়। তখন নভে মেঘমালাদের দল বেঁধে সফেদ তুলোর মতন ঘুরতে দেখা যায়। ক্ষণে ক্ষণে বিজলি চমকায়। সেই রকম এক বিকেলে মাথায় বৃষ্টি নিয়ে কাচ্চি ডাইনে প্রবেশ করে তিনজন কিশোরী। কাচ্চি ডাইনটি মূলত নাওফের। পাখি এখানে মোটেও আসতে চায়নি। এত ব্যতীত আসার আগেও বেচারি এই কথাটা জানতো না। লাবিবা ওদের আজ স্ট্রিট দেবে বলেছিল, কিন্তু সেটা যে এই রেস্টুরেন্টে এনে দেবে এটাও কোশমিনকালেও ভাবেনি। টেবিল নাকি আগে থেকে বুক করে রেখেছিল। পাখিকে অনেক বুঝিয়ে সুচিয়ে আনা হয়েছে। বলা হয়েছে, তুই একজন কাস্টমার হিসেবে যাচ্ছিস, তাহলে এত ভয় পাচ্ছিস কেন? তবুও পাখির অন্তকর্ণে কিঞ্চিত সন্দেহ জাগল। ফাহিমা আর লাবিবা বলল, তুই বস, আমরা একটু ওয়াশরুমে যাব। ওরা ওয়াশরুমে গেলে সে বেচারি একাকী হয়ে যায়। আশপাশে নজর দিয়ে দেখে আজ ওয়েটারদের সংখ্যা অন্য দিনের তুলনায় অধিক সংখ্যক কম দেখা যাচ্ছে। অথচ সন্ধ্যার দিকে এত পরিমাণ কাস্টমার থাকে যে শ্বাস নেওয়ার মতন জো থাকে না। কাহিনী যে নিশ্চয়ই কিছু একটা আছে তা জলের মতন পরিষ্কার। হঠাৎ ওর পাশে দপ করে বসার শব্দ পেল। পাশ ঘুরে তাকাতেই সহসা সফেদ সুতনি পুরুষটিকে চোখে পড়ে। মেয়েটা ঘাবড়ালো না, এক বিন্দু নড়ল না, শান্ত হয়ে বসে রইল। তিনি চেয়ার টেনে একটু ওর দিকে এগিয়ে বসেন।
ওর সুশ্রী পান পাতার মতন নবপল্লব বুকটার ওপর ওনার ধূসর মণিজোড়া গভীরভাবে ফেলে দিয়ে সুধান। কি খাবি? ওর বলতে ইচ্ছে জাগলো, তোর কল্লা খাবো। ফালতু বিরক্তিকর লোক একটা, সারাদিন তো জ্বালাচ্ছেই, এখানেও উড়ে এসে দূরে বসেছে। পাখি ওনার কথা কানে তোলে না, জবাবও দেয় না। নাফ ওর নিরুত্তাপ মুখটার দিকে একচোট তাকিয়ে রয়। এখানে সেকেন্ডে গড়িয়ে মিনিট যায়, উনি দৃষ্টি আর ঘোরান না। ওর দিকে গভীর মনোজোড়া তাক করা অবস্থাতে উনি ওয়েটারকে ডেকে দেন। এই নাইম। ওনার কথা শুনে নাইম নামক ছেলেটা দ্রুত ছুটে আসে। জি স্যার, বলুন। তোদের ম্যাডামকে মেনু কার্ড দে, ওয়েলকাম বার্তা জানা, এসবও কি বলে দিবি? আর জিজ্ঞেস কর তোদের ম্যাডাম কি খাবে। ছেলেটা খুক খুক করে কেসে গলা ছেড়ে নিল। এরপরে হাস্যবান অধর ছড়িয়ে বলে ওঠে, হ্যালো ম্যাম, কাচ্চি ডাইন থেকে আপনাকে স্বাগতম। আপনার মুহূর্তগুলি সুন্দর কাটুক। এখানে কাচ্চির পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার পাবেন। এই যে মেনু কার্ড দেখুন, দেওয়া আছে। আপনার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করতে পারেন। বিষ পাওয়া যাবে এখানে, বিষ? সরি ম্যাম, এটা ফার্মেসি না। পাখি রেগে বোম হয়ে গেল। ওর প্রধান্বিত মুখটা এক ঝলক অপলোক করে তিনি আর চোখে দন্তের নিচাংশে অথর পিষে হাসেন। হাতের ইশারায় ওয়েটার ছেলেটিকে যেতে বলেন। ছেলেটা যেতেই ধূসর মণিজোড়া ওর মুখশ্রীর ওপর গভীর করে নিক্ষেপ করে কণ্ঠে মধু মিশিয়ে ডাকেন। কলিজা। এমন হৃদয় স্পর্শ করা গভীর অনুভূতি মিশিয়ে ডাকটি কি উপেক্ষা করতে পারে? হয়তো পারে না, কিন্তু সপ্তদশী কিশোরী সেই উপেক্ষা করার মতন দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে। ওনার কথার উত্তরে পাল্টা জবাবে সে হু না কিছুই বলেনি, না বলবে। বেশ কঠিন কংক্রিটে গড়া, যেন ওনার ডাক সে তার উৎকর্ণে শোনেইনি। অবশ্য তিনি এতে বিরক্ত হন না। উনি বেশ ধৈর্য নিয়ে শীতলতার সঙ্গে ফের বলেন, জান, আজ তোকে এখানে আনার প্ল্যান সম্পূর্ণ আমারই ছিল। প্লিজ ওদের কিছু বলিস না, বেচারিরা নিরুপায় ছিল, আমি জোর করে বাধ্য করেছি। পাখি আনমনে বলে, আমি বোকা নই। জানি আমি ছোট পাখিটা আর বোকা নেই, সে এখনো অনেক চতুর হয়ে গেছে। এতই যে চতুর হয়েছে বরকে আঘাত করতে পর্যন্ত দুবার ভাবে না। পাখি কক্ষ কাঁপিয়ে হেসে ওঠে। মজার জোকস শুনছি। আমি কোনো মানুষকে আঘাত করিনি। বিবেকহীনকে আঘাত করা জায়েজ। হয়তো তুই সঠিক, আমি ভুল। এরপর ক্ষণকাল নীরবতায় কাটে। পরক্ষণে বুক ফুলিয়ে গভীর গভীর শ্বাসের তাপমাত্রা ছাড়েন। পিটপিট করে অক্ষিজোড়া নাড়িয়ে পুনরায় ওর দিকে দৃষ্টি স্থির করেন। সোনালি রঙের হিজাব পরনে মেয়েটার, ছোটে নুট কালারের কৃত্রিম রং, মায়াবী আখিজোড়ায় আজ আর কাজল মাখেনি। চশমাটা টেবিলের ওপর রাখা, সবকিছু তিনি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেন। এরপর বুক ফুলিয়ে ফোঁস করে পরপর লম্বা শ্বাস ছেড়ে অধর দুটি নাড়িয়ে বলতে শুরু করে দেন। জান, তোকে আজ কেন মিথ্যে ছলনার আশ্রয় নিয়ে এখানে এনেছি জানিস? জানিস না, না বলে জানবি কি করে? আজ সকল মান অভিমান খেলার রীতি সমাপ্তি ঘটাতে ডেকেছি তোকে। বিশ্বাস করার পারছি না আমি এই বিরহ বিচ্ছেদের যন্ত্রণা ঘাড়ে বহন করে বাঁচতে পুরাই হাঁপিয়ে উঠেছি। প্লিজ আমার কথাগুলো মন দিয়ে শুনবি, বোঝার চেষ্টা করবি। দেখ, ওই দিন যা হয়েছে, যা ঘটেছিল, কেবল সবই দুঃখজনক একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি ওই দিন পরিস্থিতির কাছে এতটাই অসহায় ছিলাম যা আগে কখনো হয়নি। আমার হাত পা শিকড়ে বাঁধা ছিল, হাজার চেষ্টা করে চাইলেও সব কিছু নিয়ন্ত্রণে আনতে পারিনি। তবে ওই বিয়েটা সত্যিকার অর্থে কোনো বিয়ে ছিল না, কেবল নাটকের একটি অংশ, বিশেষ মুহূর্ত ছিল। এছাড়া মেইন কথা হলো আমি সিমরানকে কোনো বিয়ে করিনি। ও আমার বউ না, আমার একমাত্র বউ শুধু তুই। হ্যাঁ জান, নাওয়ার তালুকদারের ওয়াইফ, একমাত্র মিসেস পাখি তালুকদার। সন্ধ্যার বৃষ্টি একটি অনবদ্য চমৎকার দৃশ্য। তমিশ্রা ঘেরা নভে মেঘরাজের গুরুম গুরুম ঊর্ধ্বগতি শব্দ ভেতরকার অস্থিরতা উৎকণ্ঠা দ্বিগুণ বাড়িয়ে তোলে। কিয়ৎকালের মধ্যে অমাবস্যার মতন ঘোর তিমির অভ্রে অভ্রে ছড়িয়ে পড়ে। মেঘের ভারী স্তর আর সেই মেঘের মাঝে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করে। হালকা বাতাসের টানা পড়ায় ধীরে ধীরে বৃষ্টির ফোঁটা তড়িৎ বাড়তে থাকে। প্রথমে একটি ফোঁটা, এরপরে এক নাগারে শুরু হয় মুষলধারে। তারপর ধীরে ধীরে তীব্রতা প্রখরতা বাড়ে, আর পুরো পরিবেশ হয়ে ওঠে সিক্ত ও শীতল। কর্ণদয়ে বাজে বৃষ্টির ঝমঝম শব্দমালা। মাগরিবের আজান পড়েছে অনেক আগেই। দলে দলে মুসল্লিরা নামাজের উদ্দেশ্যে রওনা হয়। তখনও বৃষ্টির ছটা পিনপিন করে নামে, সঙ্গে পাল্টা আক্রমণ করে যোগ হয় শীতল উল্টো হওয়া। আকাশ কাঁপিয়ে তার ভেতরে বজ্রপাতও পড়ে। অমন বড় বড় বজ্রপাতের ঝিলিকের মধ্যে সপ্তদশীর ধুকপুক করা ভয়াতুর বক্ষপট কিঞ্চিৎকর দ্রিম দ্রিম কম্পন মেরে দুলে ওঠে। সহসা চোখ মুখ খেঁচে কর্ণতায় 5 আঙুল দিয়ে চেপে ধরে। মেয়েটার উপস্থিত ভয়াতুর আচরণ দেখে সুটাম দেহের
দেদীপণ্যমান পুরুষটি ব্যস্ত অন্তঃকরণে তড়িৎ গতি বিচলিত হয়। উঠে গিয়ে দ্রুত সপ্তদশীর মাথাটা ওনার বক্ষ স্পন্দনের অভ্যন্তরে ঢুকিয়ে গুজে নিলেন। অস্থির ও উদ্বিগ্ন চিত্তে প্রিয় নারীটিকে নিজের সবটুকু দিয়ে শান্ত করা যথেষ্ট প্রয়াস চালান। অনুদ্ধ একাগ্র চিত্তে ওকে সাহস দেন। ভয় নেই জান, আমি আছি তো। সপ্তদশীর বক্ষপট তখনও বিজলির ঝিলিকের ন্যায় কম্পিত, তবে সেসব তোয়াক্কা করল না। উল্টো ভীষণ তেজ বা প্রভা নিয়ে রাগে জ্বলছে যেন জাজ্বল্যবান। মস্তিষ্কের স্নায়ুকোষ পর্যন্ত টকবগিয়ে তেজদীপ্ত ক্রোধান্বিত আধিক্য বয়ে চলে। মস্তিষ্কের স্নায়ুকোষ পর্যন্ত টকবগিয়ে তেজদীপ্ত ক্রোধান্বিত আধিক্য বয়ে গেল। তড়িঘড়ি করে ওনার দীর্ঘপেশী শরীর ধরে এমন ধাক্কা মারল উনি অসচেতন অন্তঃকরণে দ্রুত দুকদম পিছপা হয়ে যান। স্বল্প সময়কালীনের মধ্যে অবাক নেত্রপল্লবে কিশোরী ক্রোধান্বিত তেজস্বী মুখপ্রান্তে চেয়ে থাকেন। ওনার তাকানোর ভঙ্গিমাটি ছিল ভীষণ অসহায়ত্ব বোধ ঘিরে। দয়াদ্র ত্রিশম্ভর চক্ষে নির্বিকারে কেবল ওর উজ্জ্বল মুখটা দেখে গেলেন। দু চক্ষে ওনার রাজ্যের বিস্ময়কর সঙ্গে চমকপ্রদ। খানিকটা মৌনভাবে কাটলেও পরক্ষণে ওনার সদ্বিদ শক্তি ফেরে। এর পরপরই আবার বাজখাই গলায় ছোটোখাটো একটি ধমকি শুনলেন। কথায় কথায় এত ছোঁয়াছুঁয়ির অভ্যেস কেন আপনাদের? হ্যাঁ, এসব অভ্যাস মোটেও ভালো নয়, আমারও পছন্দ নয়। আই হোপ নেক্সট করে এমন কিছু করবেন না যাতে পাবলিকের সামনে জুতা পিটানি খেতে হয়। ওনার চক্ষুদয় দ্বিতীয়বারের মতন বিস্মিত, অবাকপ্রদ। মিনিট দুয়েক এভাবে মৌনতায় কাটলেও পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নেয়। এদিক ওদিক এলোমেলো ভঙ্গিমায় তাকিয়ে দৃষ্টিচোরা ঘন ঘন ঝাঁপিয়ে লুকানো অস্ত্রগুলি সামলান। তৎপর অধর দন্ত দিয়ে শক্ত করে চেপে ধরে হাসেন, নৈশব্দ হাসি। যেই হাসিতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, ছিল একরাশ দুঃখে ভরা বোঝা, নিজের ওপর করুণতা উপহাস। কথন বচনের প্রসঙ্গে তিনি আর পাল্টা উত্তর দিলেন না, কিঞ্চিত নীরব ভাব রইলেন। অবরুদ্ধ শুকনো গলদেশ পানি দিয়ে ভিজিয়ে নিয়ে ফের ওর মুখপ্রান্তের সামনে বসে পড়েন। কাতর আখিচোরা নিয়ে সুধান। সব তো তোকে খুলেই বললাম, তবুও আমার থেকে মুখ ফিরিয়ে নিবি? একটু ভালো করে তাকিয়ে দেখ, তোর চিন্তায় কতটা অস্থির ও উতলা এবং বিচলিত আমি। ফট করে পাখি ওনার দৃষ্টিতে দৃষ্টি রাখার মতন দুঃসাহসিকতা দেখায়। ওদের ঝামেলার পর এই প্রথম পাখি সরাসরি ওনার চোখের দিকে নিজের চোখ রাখে। নাফও তাকিয়ে থাকে ওর নীরব নির্বিশেষে তাকিয়ে থাকা দয়াদ্র মায়াবী দৃষ্টিচোরার দিকে। তবে সবচেয়ে বেশি আশ্চর্যজনক কথা হলো, আজ ওই দৃষ্টিচোরা ওনার কাছে বড্ড কঠিন ও কাঠিন্য ও অপরিচিত মনে হয়। শত চেষ্টা করেও ওই চোখের ভাষা পড়তে পারেননি তিনি, যেই চোখে একসময় উনি ওনার জন্য কাতরতা, অস্থিরতা, ভালোবাসার খোঁজ পেতেন। সেখানে আজ বিন্দুমাত্র ভালোবাসার প্রতিচ্ছবি নেই, নেই ওনার প্রতি বিন্দুমাত্র মায়াও। কেমন নিষ্ঠুর নির্দয় সেই শক্ত কুচকুচে মণিচোরা। ওনার শক্তপোক্ত চওড়া বুকে যেন অকস্মাৎ কিছু একটা ধাক্কা দিয়ে পাল্টা কামড় দিয়ে বসলো। তার বিষে গোটা বক্ষ গহ্বরে বিষক্রিয়ার বিষাক্ত হয়ে উঠছে। উনি ধীরে ধীরে তার মুমূর্ষ যন্ত্রণার একাংশ উপলব্ধি করতে পারছেন, কিন্তু পুরো দুনিয়াকে ভেতরকার জাজল্যমান যন্ত্রণা বোঝাতে পারছেন না, দেখাতেই পারছেন না। এমন ভয়াবহ নির্দয় বর্বর পরিস্থিতি যেন কারো সৃষ্টি না হয়, তবে সন্দিগ্ধ জাগছে বড্ড করে। তখন ওনার কথা কি সপ্তদশী বিশ্বাস করেনি? উনি সহসা ব্যস্ত অতরে ঝটপট বলেন, আমার কথা অবিশ্বাস করছিস তুই? পাখি একচিলে ঘাসে ফট করে বলে ওঠে, তা কখন বললাম? মেয়েটির কথা শুনে ওনার বুক থেকে ভারী একটা বোঝা যেন তৎক্ষণাৎ ঝড়ের বেগে নেমে গেল। বড্ড শান্তি মিলল। ভেতরকার অস্থিরতা জটিলতা কিঞ্চিত শান্ত হলো। অতঃপর স্বল্পকালীন সময়ের মধ্যখানে নিজেকে তটস্থ করে নেন। এরপরে স্বভাবসুলভ সাবলীল কঠোরালিতে বেশ শান্ত গলায় অনুরোধ করেন, তাহলে এবার ফিরে চল আমার সঙ্গে। আজ এই মুহূর্তে সবাইকে জানাবো তুই নাওয়াত তালুকদারের স্ত্রী। ধুমধাম করে তোকে আবার বিয়ে করব। পুরো এলাকা শুদ্ধ লোক দাওয়াত করব। মোট 100টি গরু কাটবো, 60টা খাসি কাটবো, গোটা এলাকা পুষ্পসাদে সজ্জিত করে তুলবো। রানীর মতন আমার সঙ্গে তুই আমার অর্ধাঙ্গিনী হয়ে তালুকদার বাড়ির গৃহে প্রবেশ করবি। সপ্তদশীর অদর ফুটে ব্যঙ্গ হাসি বেরিয়ে আসে। হাস্যকর, খুব মজা পেলাম। ওনার দৃষ্টিচোরা ওর ওপর থেকে নড়ে চড়েও না, ওর ওপরে একাগ্র চিত্তে শিথিল হয়ে সীমাবদ্ধ থাকে। মেয়েটা মুখটা এবার বেশ তেজস্বী ও সিরিয়াস করে নেয়। শক্ত চোয়ালে অদর ফুঁড়ে বেরোলো, যখন স্বীকৃতি দেওয়ার প্রয়োজন ছিল তখন পাইনি আপনার কাছ থেকে কোনো স্বীকৃতি। এখন স্বীকৃতি দিয়ে কি করব? ধুয়ে ধুয়ে পানি খাবো না মাথায় দিয়ে নাচবো, কোনটা? সেদিন আপনি দেননি আমায় সকলের সামনে বসে স্ত্রীর স্বীকৃতি। আজ আমারও ওই
নামমাত্র স্বীকৃতির কোনো প্রয়োজন নেই। আমার পরিচয় একটাই, আমি মানিক মৃদ্ধার ছোট মেয়ে অনন্যা রহমান পাখি। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। ওর কথা শুনে ওনার মুখের ভাষা ওঠে না। নিরুত্তাপনার মুখোজ বাড়ি, মুখটা নিচু করে চুল খামতে ধরেন। কিছু সময়ের পর নিজেকে স্বাভাবিক করে কোমল হতে চেষ্টা করেন। সোনা, ভালো চল না, দেখ আমি তোর সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলবো। হ্যাঁ, অতিরিক্ত স্বপ্ন দেখা বোকাদের কর্ম। তিনি অবাক নেত্রে তাকান, মৃদু ধমকি দিয়ে ওঠেন। পাখি, আমি সিরিয়াস বলছি, বিশ্বাস করো সোনা। পাখি ওনার মুখোমুখি হয়ে বসে পড়ে। দুষার মণিজোড়ায় নিজের শক্ত জাজল্যমান মণিজোড়া রেখে অজরে কোণে এক ফালি ক্রূর হাসির উৎস ফুটিয়ে বলে, এখন সত্যি করে বলুন তো, কোন উদ্দেশ্য এখানে আজ আমায় ডেকেছেন? উদ্দেশ্য যদি হয়ে থাকে আপনার সঙ্গে আমি ফিরে যাব, তাহলে বলবো আপনি অযথাই সময় নষ্ট করছেন, নির্বোধের মতন বৃথাই দুঃস্বপ্ন দেখছেন। ওর কথা শুনে তার ভেতরটা হঠাৎ করে তীব্র উত্তেজনায় ছ্যাদ করে ওঠে। তড়িৎ বাড়ে অন্তঃস্থলে অদ্ভুত এক ভয়ের দলা। উনি ওনার গলদেশ চট করে শুকনো খাকা উপলব্ধি করেন। অদর দুটি জিভ দিয়ে চুবিয়ে নেন। পরপরই এক বুক ব্যথাতুর আক্ষেপ ও কাতরতা নিয়ে বলেন, এমন বেঈমান নিষ্ঠুরের মতন কথা বলিস না রে জান, মরে যাব, একেবারে মরে যাব। দেখ দমটা গলার কাছে এসে আটকে আছে। পাখি দম ফাটার নির্দয় হাসিতে মেতে ওঠে। কোমর ধরে হাসতে হাসতে ওর মুখটা নিচু হয়ে আসে। অবাধ্য দৃষ্টিজোড়া কেমন যেন ঘোলাটে ঘোলাটে অনুভব করে। পরক্ষণে নিজেকে সামলে নেয়। সিরিয়াসলি মিস্টার নওয়াব তালুকদার, এত তাড়াতাড়ি মরবেন আপনি? না না, এত তাড়াতাড়ি মরতে পারেন না আপনি। এত তাড়াতাড়ি মাটির নিচে যাওয়ার চিন্তা আপনার জন্য ঘোরতম অপরাধ, বুঝলেন? এখনো অনেক কিছু করার বাকি আছে। শুরুটা তো আপনিই করেছেন, তাই না? এর সমাপ্তিটা না হয় আমি করলাম, তবেই তো হবে সমান সমান। অ্যাম আই রাইট? উনি বসা অবস্থাতেই ওর হাত দুটি ধরতে এগিয়ে আসেন। পাখি দ্রুত সরে যায়। এমন ভুল দ্বিতীয়বার করবেন না। আমাকে ছোঁয়া আপনার জন্য পাপ ঘোষিত, নিষিদ্ধ করা হলো। এতটা পাষাণ হতে পারিস কি করে তুই? পাষাণ আপনি বানিয়েছেন। কোনো নারী ইচ্ছে করে পাষাণ হয় না, তাকে যত্ন করে বানানো হয়। এই যে আপনাদের মতন গায়ে সুন্দর দেখতে বেইমান পুরুষগুলি আছে না, ওনারাই বানাতে বাধ্য করে। নারী প্রথমে বুঝতে চেষ্টা করে, মানাতে চেষ্টা করে, তার ভুলটা কোথায় খুঁজতে চেষ্টা করে। যখন দেখে তার কোনো ভুলেই নেই, সে সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ এবং তাকে বিনা কারণে ঠকানো হয়েছে, তখন সে ভয়ঙ্কর প্রলয়কারী ঝড়ের মতন ধ্বংসাত্মক হয়ে ওঠে। আমি তোর সঙ্গে ছলনা করিনি। বিদ্রুপতার সঙ্গে কিঞ্চিত হাসে সপ্তদোষী। বাদ রাখেননি কিছু? মনে পড়ে কি নওয়াব তালুকদার, একদিন আপনার স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে কতটা পাগলামি করেছিলাম? সেই দৃশ্যগুলি মনে পড়ে? ওসব অতীত হলেও এখনো তাজা। ভাগ্যের নির্মম কি পরিহাস, আজ আমাকে ছুতেই আপনি তীব্র উন্মাদ হচ্ছেন। কিন্তু এখন কেন? ভবিষ্যতেও দ্বিতীয়বার আপনার স্পর্শ আমি পাখি আর গায়ে মাখবো না। সবে শুরু, সামনে আরো হবে। এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি হবে আপনার। শুধু সময়ের অপেক্ষা। তখন কেঁদেও কুল পাবেন না। সুযোগ সব সময় আসে না, যখন আসে দুহাত ভরে লুফে নিতে হয়। আপনার কপাল মন্দ, আমাকে ধরে রাখতে পারেননি, সেটা আপনার ব্যর্থতা, আমার নয়। আমি পাখি এখন বেশ আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। তাহলে তুই আমার সঙ্গে ফিরছিস না? আচ্ছা ঠিক আছে, আপনার কথা মানলাম, আপনার সঙ্গে আমি ফিরে যাব। তবে আমার কিছু প্রশ্ন আছে, চাওয়া পাওয়া আছে, সেসব হিসাব কিতাব দেন আগে। এরপর বিনা অভিযোগে আপনার সঙ্গে আমি ফিরে যাব, প্রমিস। দেবেন তো উত্তর? আমার সাধ্যের মধ্যে যা আছে সব দিয়ে দিব, দরকার পড়লে প্রাণটাও কেড়ে নিস, বাধা দিব না। আমি আপনার মতন স্বার্থপর নই। নভ ঠোঁট চেপে হেসে ওঠে। পরপরই আবার চুপ হয়ে যায়। পাখি বুক ধরে শ্বাস টেনে নেয়। এরপরে বলে, পয়েন্ট এক, আমি যেই ছোট দুরন্ত প্রাণোচ্ছল পাখি ছিলাম, যে মেয়েটা হাসি গল্প গুজব আড্ডায় গ্রাম চড়িয়ে বেরিয়ে সময় কাটাতো, গাছে গাছে চড়ে বেড়াতো, মাঠে নেমে বাচ্চাদের সঙ্গে খেলতো, সেই দুরন্তপনা মেয়েটাকে কখনো লোক সমাগমে কটূক্তির শিকার ও দুর্বিষহ হেনস্থা হতে হয়নি। সেই মেয়েটা দুশ্চরিত্রের অধিকারী হলেও তার সম্মান ছিল এলাকায় অধিক। লোকে তার চরিত্র নিয়ে কোনো কালই কথা বলার মতন সুযোগ ছিল না। এলাকার মধ্যে তখন কেউ বলতে পারতো না মানিক মৃদ্ধার ছোট মেয়েটার চরিত্র খারাপ। কিন্তু এখন সবাই বলে আমি পতিতা, আমার সঙ্গে কেউ চললে সেও খারাপ হয়ে যাবে।
আপনাকে সেই আগের সম্মান আমায় ফিরিয়ে দিতে হবে। পয়েন্ট 2, বিদেশ মানে ইতালি যাওয়ার পর আপনি কেবলমাত্র আমার সঙ্গে একবার ফোনে কথা বলেছিলেন, তাও মাত্র 2 মিনিটসের মতো। তখন তো পরিস্থিতির শিকার ছিলেন না, এর কারণ জানতে চাই। তখন আমি পাখি ডান হাত উঠিয়ে গতিপথে ওনাকে ফট করে থামিয়ে দেয়। চলমান কথার মধ্যে আমি কোনো উত্তর চাইনি। কেউ কথা বললে প্রথমে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, এরপরে তার কথা শেষ হলে উত্তর দিতে হয়। কিন্তু আমার কথা এখনো শেষ হয়নি, সেখানে আপনি স্টুপিডের মতন বাধা দিচ্ছেন কেন? কোমল কণ্ঠে তিনি ক্ষমা চান। সরি। পাখি ওনার মুখটা এক পলক ভ্রু কুঁচকে নিয়ে দেখে পুনরায় বলতে শুরু করে। পয়েন্ট 3, যেদিন পুরো এলাকার সামনে বসে আমাকে পতিতা বলে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়েছিল, সকলের মার চর থাপ্পড় লাথি খেতে হয়েছিল, সেদিন আপনার কাছে কি একটিমাত্র খবরও পৌঁছায়নি? সেটা না হয় বাদই দিলাম। ঝড় বৃষ্টির মাঝ রাতে আপনার তালুকদার বংশের লোকেরা আমার পিতাকে হত্যা আর আমাকে ধর্ষিত করতে তিনটি মোটা ষাঁড়ের মতন লোক পাঠিয়েছিল। তখন কোথায় ছিলেন আপনি, যখন ওই মোটা লোকটা আমার বুকের নরম মাংসপিণ্ডের ওপর থাবা বসাতে চেয়েছিল? মাত্রাতিরিক্ত রাগে ওর শরীর কাঁপে। তেজস্বী কণ্ঠের সঙ্গে ওর চোখ দিয়েও যেন দাও দাও করে লেলিহান আগুন জ্বলে। থেমে গিয়ে আবার বলে, সেদিন কোথায় ছিলেন আপনার চামচারা? সেসব কি আপনার কানে যায়নি? আপনি নাকি খুব ক্ষমতাবান লোক, এলাকায় একটি শকুন ঢুকলেও আপনার কানে আসে। তাহলে এসব খবর আপনার কাছে কেন পৌঁছায়নি? এরপরে কি হলো? পুরো 1 মাসের মতন সময়ের পর যখন গ্রামে আসলেন, 1 সপ্তাহ হয়ে গেল, তবু আমার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেননি আপনি। বাট হোয়াই? উনি নিরুত্তাপ, নিচু ও ছলছল দয়াদ্র অক্ষিজোড়া এলোমেলো দৃষ্টির জলে নয়ন বেয়ে টুপ করে 1 ফোঁটা জল পড়ল সাদা টাইলসের ওপর গিয়ে। মেয়েটার সঙ্গে নৃশংস ঘটনাগুলির কথা মনে হতেই ওনার শক্ত খসখসে হাত দুটি ক্রোধের অনলে মুষ্টিবদ্ধ হয়ে আসে। পাখির অঙ্গভঙ্গিমা বেশ শান্ত, তবে অক্ষিকুট শক্ত ও বেশ ধারালো, যারা ধারালো দৃষ্টিজোড়া দিয়ে সবাইকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। সঙ্গে অশ্রুসিক্ত টালমাটালো মেয়েটার বদন ফুঁড়ে বের হয়ে আসে। একটা মেয়ের ইজ্জতের দাম কত জানেন? একবার যদি ইজ্জত হারায় না, পুনরায় ফিরে পাওয়া যায় না। সেসব বোঝেন আপনারা? বোঝেন না, আর না বোঝার মতন ক্ষমতা বিধাতা আপনাদের দিয়েছে। কথায় আছে, যার যায় সেই বোঝে হারানোর কি যন্ত্রণা। আপনারা বুঝবেন কি করে? বড় লোক তো, টাকার অহংকার ক্ষমতার দর্পে রাতে ঠিক মতন ঘুমান কিনা সন্দেহ। কতটা অসহায় ছিলাম সেদিন জানেন? নিখিল ভাই যদি সময় মতন না আসতো, সেদিন হয়তো আমার অস্তিত্ব ধরণীর বুক থেকে চিরতরে মুছে যেত। আমি পাখি, শুধুমাত্র আমিহীন নামটাই আজ ধরার বুকে বেঁচে থাকতো। বাঁশের নিচে এতদিনে আমার দেহটা হয়তো পচে গলে যেত। উনি ক্রন্দন মিশ্রিত স্বরে সহসা ওকে ধমকিয়ে ওঠে। চুপ কর, তুই চুপ। এই পাগলি, তোর কি হবে? আমার সৃষ্টিকর্তা আমাকে কখনো ঠকান না। আমি তো তোর হাতেই তোকে হস্তান্তর করে গেছি। পাখি ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিলতার সঙ্গে উদাহরণস্বরূপ খানিকটা হেসে নেয়। আজ মেয়েটা একটু পরপরই হাসে, আর প্রতিটা হাসিতে কোনো মধু থাকে না, থাকে এক ক্রোশ তুচ্ছ তাচ্ছিল্য, উপহাস, বিদ্রুপ, যেগুলো ওনার বুকটাকে করুণভাবে অস্থির অশান্ত করে তোলে। অন্তরখানা হাহাকার চিত্তে জ্বলে, দৃষ্টিজোড়ার আগুন জলজল করে জ্বলে নেবে। ওনার কাছে ক্ষণকাল মুহূর্তের জন্য মনে হলো শয়তানগুলোরে কম শাস্তি দিয়ে যেন মারা হয়েছে, আর একটু দিতে পারলে শান্তি পেতেন। মেয়েটার সামনে এই মুহূর্তে তিনি কিছুতেই লজ্জা আর অনুতাপে মুখটা তুলতে পারছেন না। কি জবাব দেবেন? জবাব দেওয়ার মতন সময়কালও তো এটা নয়। ওনার শুকনো নিজ মুখটা এক পলক দেখে নিয়ে পাখি আবার বলতে শুরু করে দেয়। পয়েন্ট 4, আমার মৃত পিতা আর নানা আপনাকে এত ভালোবাসতো, এত সম্মান করতো, তাদের মৃত্যুর কথা শোনেননি আপনি। আমি যখন আপনার সামনে বসে ওই দিন ওনাদের মৃত্যুর কথা তুললাম, আপনাকে এক বিন্দুও বিচলিত কিংবা কষ্ট পেতে দেখিনি। বিশ্বাস করুন, এটা আমার জন্য সবচাইতে পীড়াদায়ক যন্ত্রণা ছিল। নানা, বাবা, সম্মান, সর্বস্ব হারিয়ে যখন আপনার চরণ তলে একটু ঠাঁই পেতে চেয়েছিলাম, দেননি আপনি। আরে কারো বাড়িতে একটি ভিক্ষুক ঢুকলেও সহসা কোনো মানুষ তাকে খালি হাতে ফিরিয়ে দেয় না, আর সেখানে আমি তো জলজান্ত মধ্যবিত্ত শ্রেণীর একজন মানুষ ছিলাম। শত মার আঘাত, জুলুম, অত্যাচার এবং কষ্ট যন্ত্রণা সহ্য করার পরেও ভিক্ষুকের মতন আপনার পায়ে ধরে আকুতি মিনতির সঙ্গে আত্মচিৎকার করে আপনাকে চেয়েছিলাম, কিন্তু পাইনি।
সেদিন খালি হাতে রক্তাক্ত হয়েই আমাকে ফিরতে হয়েছিল তালুকদার বাড়ি থেকে। ওই এক ফোঁটা রক্তের দাম জানেন? জানেন না আপনি। জানবেনই বা কি করে? তখন তো আমার মূল্যায়ন সঠিকভাবে আপনি বোঝেননি। এখন বুঝে লাভ কি? আমার পিতার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করার ফল ছিল ওই রক্ত। সেই রক্ত অবহেলায় অকালে ঝরে পড়েছিল। সেদিন কেউ আসেনি আমার রক্ত বন্ধ করতে, এমনকি আপনিও না। প্রচুর রক্ত ঝরেছিল, নাক মুখ ফেটে গিয়েছিল। কেউ বন্ধ করতে আসেনি আমার পিতার পরিশ্রমে গড়া ভেসে যাওয়া রক্ত। তাহলে আজ কেন বেয়াপনা নির্লজ্জগিরি করছেন? কেন আমাকে প্রতিনিয়ত বিরক্ত করে যাচ্ছেন, যাতে আপনাকে জনগণের হাতে গণধোলাই খাওয়াই? উনি নির্বিক। পাখি কিঞ্চিত সময় ফোঁস করে লম্বা লম্বা শ্বাস টেনে পুনরায় বলে, আচ্ছা আপনি কি পারবেন আমার মৃত পিতার নানাকে ফিরিয়ে দিতে? এমনটা যদি পারেন, বিশ্বাস করুন সত্যি আমি আপনার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ রাখবো না, প্রমিস। এবং আপনার সঙ্গে ফিরেও যাব। শেষোক্ত বাক্যটি অসহায় ও করুণ শোনালো মেয়েটির কণ্ঠনালীতে। পাখির গলাটা ভীষণ ধরে এলো এবং গরদেশ বড্ড ভাঙা ভাঙা ও ভারী অনুভব লাগলো। নোনা জলে চোখ দুখানা চিকচিক করছে। তৎক্ষণাৎ বাঁধ ভাঙা স্রোতের গাঙের ন্যায় টেবিলে মাথা রেখেই মেয়েটা হু হু করে গা কাঁপিয়ে কেঁদে ওঠে। মেয়েটার একটা একটা ক্রন্দনরত বিভৎস সুর ওনার বক্ষ গহ্বরে ধারালো তীরের মতন বেঁধে গিয়ে এমন অসহনশীল যন্ত্রণা ওনাকে পুরোপুরিভাবে কাবু করে দেয়। অতঃপর তার অভ্যন্তরে আক্রমণে ক্ষতবিক্ষত করে দেয়। তিনি ভাষাহীন দেহে আস্তে ধীরে যে সপ্তদশীকে ছুতে গেলে মেয়েটা তেজে ওঠে। ঊর্ধ্বগতিতে রক্তঝরা দৃষ্টি নাচিয়ে চেঁচিয়ে ওঠে, শোবেন না আমায়। আজ এই মুহূর্ত থেকে আপনার স্পর্শ আমার জন্য হারাম ও পাপ ঘোষণা করা হলো। উনি হাত দুটি শস্যব্যস্ত গুটিয়ে নেন। মস্ত বড় চওড়া শরীরটা নিয়ে হাঁটু ভেঙে নিচু দৃষ্টিতে আত্মসমর্পণের ভঙ্গিমায় ওর পায়ের কাছে বসে পড়েন। ওর নগ্ন পা দুটি ওনার বুকের সঙ্গে সহসা মিশিয়ে নেন। ওর কোমরে পুরুষালী সুতনু সফেদ মুখটা গুজে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠেন। এই প্রথম তিনি এই নাইটের নিকটে সে নিজের শক্ত খোলস ছেড়ে বেরিয়ে বাচ্চা শিশুদের মতন হয়ে আসেন। নিজের দুর্বলতাকে পুরোপুরিভাবে খুলে মেলে তুলে ধরেন। পাখি বিন্দুমাত্র ওনাকে বাধা দিল না, না করলো কোনো রকম প্রতিবাদও। ওর কোমরে তখনও ওনার মাথাটা গোজা। মেয়েটা শক্ত অন্তঃকরণে তখনও চুপচাপ এক ধানের চেয়ে বসে রইল। মিনিট দুয়ের পর তিনি থামেন, ভাঙা ভাঙা গলায় বলেন, জানি এসব তোকে আমি ফিরিয়ে দিতে পারবো না, তবে আমি কেন তোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি তার উত্তর দিতে নিশ্চয়ই পারবো। কেন এই বিয়ে নাটক করেছি তার উত্তরও দিব। তবে এই সময়টা এখানে নয়, প্লিজ জান। তোর হাতে সাজানো গোছানো তোরই সংসার ট্রি হোমে চল, ওখানে গিয়ে সব খুলে বলবো, গড প্রমিস। পাখি নিজের চোখের জল হাতের তালু দিয়ে মুছে নিয়ে সহসা একরাশ হেসে ওঠে। কেন ট্রি হোমে নিয়ে স্বামিত্বের দোহাই দিয়ে আবার অধিকার ফলাবেন নাকি? অবিশ্বাস্য বিস্ফোরিত নয়নজোড়া নিয়ে ওর চোখে চোখ রাখেন তিনি। মেয়েটার ধারালো সূচালো কথার বান তার বুকটাতে ক্ষণকালের মধ্যে এফোর ওফোর করে দিল। রক্তাক্ত স্রোতের ন্যায় বুকটা ভাসালো। নিজেকে নির্দোষ প্রমাণ করতে চট করে বলে ওঠেন তিনি, এতটা খারাপ ভাবিস না রে কলিজা, আমি এতটাও খারাপ নই। পাখি কোমল হয়, গলার স্বর শান্ত করে বলে ওঠে, দেখুন নওয়াব তালুকদার, আপনার আমার ভেতরে অতীতে যা ঘটেছে বা ঘটেছিল সেসব এখন কেবলমাত্র সোনালি অতীতের স্মৃতিচারণ। ওসব মনে রেখে আমি আমার লক্ষ্যভেদের কথার ভুলতে পারি না। যাকে পাওয়ার জন্য এক সময় পাগলামি করেছি সেটা ছিল একান্ত নিতান্ত বোকামি আমার। সেই আমি আর আমি নেই। আমার ভেতরে দেখতে পাচ্ছেন আমূল এক পরিবর্তন এসেছে। আমি চাই আপনি আমাকে আর বিরক্ত না করুন। যদি আমার ভালো চান অন্তত তাহলে আমার পথ থেকে সরে যান। আমি আমার মতন বাঁচতে চাই। ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, আমিও নিয়েছি। নতুন করে শিক্ষা নেওয়ার ইচ্ছে নেই। আপনি সিমরান কেন এই পৃথিবীর যে কোনো নারীকে বিয়ে করতে পারেন, আমি বাধা দিব না। কোনো নারীর অন্তর থেকে যদি কোনো পুরুষের জন্য একবার বিতৃষ্ণা জন্মায়, তখন সেই পুরুষ হাজারো নারীর সঙ্গে শুয়ে থাকলেও তার যায় আসে না কিছু। আমাদের হয়তো দেখা হবে, সাক্ষাৎ হবে, তবে সেটা এলাকার বড় ভাই হিসেবে। এর বেশি কিছু আমার কাছ থেকে এক্সপেক্ট করবেন না। আসি। দাঁড়া। পাখি উঠতে গিয়েও বসে পড়ল। উনি একরাশ কাতর চোখে তাকান, ভাঙা ভাঙা অস্পষ্ট গলায় শুধান, আচ্ছা জান, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমাকে সত্যি তুই আর ভালোবাসিস না? আপনার চোখের দিকে তাকিয়ে বলছি, আমি অনন্যা রহমান
পাখি, আপনাকে যতটুকু ভালোবেসেছিলাম তার চেয়েও 3 গুণ ঘৃণা করি। আর কিছু জানতে চান আপনি? উনি নির্বিকার নিরুত্তাপ। ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে পুরনো ব্যথাগুলি নাড়া দিয়ে উঠছে। পাখি উঠে দাঁড়ায়, চলে যাওয়ার জন্য পা বাড়ালো। অমনি উনি দ্রুত ছুটে গিয়ে ওর লতানো কোমল কোমর ছোঁ মেরে টান দিয়ে পেছন থেকে শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নেন। আকুতি ভরা কণ্ঠে বারবার অনুযোগ অভিযোগ তোলেন। জান, এই জান রে, প্লিজ এইভাবে মাঝপথে আমায় ফেলে রেখে যাস না।